ছাত্রছাত্রীরা আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো, এর আগের দিনে আমরা কি করেছিলাম, আগের এপিসোডটা করছিলাম সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত এবং তড়িৎযোজী যৌগ কীভাবে গঠিত হবে সেই শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং একদম সবচেয়ে শেষ শর্ত বলেছিলাম যে তড়িৎযোজী যৌগ গঠনের সময় যে ল্যাটিস এনার্জি উৎপন্ন হবে সেই ল্যাটিস এনার্জির মান যার যত বেশি তার কিন্তু সেই যৌগের স্থায়িত্ব তত বেশি হবে। এবার ল্যাটিস এনার্জির ব্যাপারটা কি, এটা আমাদের ডিটেলসে জানতে হবে। এবং ল্যাটিস এনার্জি ডিটেলসে জানার ফলে আমরা কিন্তু কোনো একটা যে আয়নীয় যৌগগুলো তো কেলাস ফর্মে থাকে, কোনো একটা কেলাস মানে কোনো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকারে থাকে। তো কীরকম জ্যামিতিক আকারে থাকে বা তার শক্তি, ওই কেলাসের শক্তিটা কতটা, সেটা কিন্তু আমরা জানতে পারবো। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি বা চালক শক্তি, এই ল্যাটিস এনার্জি এই ব্যাপারটা কি আমাদের জানতে হবে। দেখো, ল্যাটিস এনার্জি হচ্ছে সেই এনার্জি যখন এক গ্রাম এক গ্রাম অণু, এখানে তো এক গ্রাম অণু বলা যাবে না, মানে এক গ্রাম অণু বা মোল কনসেপ্টটা তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এক্ষেত্রে বলা হয় এক গ্রাম সংকেত ভরের, এক গ্রাম সংকেত ভরের কোনো কেলাস তৈরি করতে গেলে তার কোথা থেকে তৈরি করবে, কোনো গ্যাসীয় ক্যাটায়ন বা গ্যাসীয় অ্যানায়ন থেকে। কোনো গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে এক গ্রাম এক গ্রাম সংকেত ভরের কোনো কেলাস তৈরি করতে গেলে যে তৈরি করার ফলে যে শক্তি নির্গত হয় সেই শক্তিটাকেই আমরা বলবো ল্যাটিস এনার্জি। দেখো, আমি এখানে বলছি, যেমন ধরো ই হচ্ছে একটা ক্যাটায়ন, এটা হচ্ছে গ্যাসীয় ক্যাটায়ন এবং সবসময় গ্যাসের স্টেটে থাকবে। আর বি মাইনাস, এটা হচ্ছে একটা গ্যাসীয় অ্যানায়ন। তো এদের থেকে যে আয়নটা, যে কেলাসটা সৃষ্টি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে এ প্লাস এবং বি মাইনাসের একটা কেলাস সৃষ্টি হচ্ছে। এবং এ প্লাস এবং বি মাইনাস যে কেলাস সৃষ্টি হচ্ছে এবং এর ফলে এখানে কিন্তু একটা শক্তি নির্গত হচ্ছে ইউ। সেই শক্তিটাকেই আমরা বলবো, এই শক্তিটা যেটা নির্গত হচ্ছে এই শক্তিটাকেই আমরা বলবো ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি। এবং দেখো, এখানে ল্যাটিস শক্তির সংজ্ঞাটা তাহলে কি হবে, যে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে এক গ্রাম ফর্মুলা ভরের, কারণ এদের ফর্মুলা ভর ব্যবহার করা হয়, তো এদের এক গ্রাম ফর্মুলা ভরের কোনো কেলাস তৈরি করতে, আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেই শক্তিটাকেই আমরা বলবো ল্যাটিস এনার্জি। এক্ষেত্রে ধরো এই ক্ষেত্রে যদি আমি সোডিয়াম আয়ন নিই, Na প্লাস আয়ন, এটা কোন ফর্মে থাকবে, গ্যাসিয়াস ফর্মে। আর এক্ষেত্রে যদি Cl মাইনাস আয়ন নিই, এটা কোন ফর্মে থাকবে, গ্যাসিয়াস ফর্মে। এবং এখান থেকে যদি আমরা NaCl, Na প্লাস Cl মাইনাসের যদি কেলাস পাই এক গ্রাম ফর্মুলা ভরের, মানে এদের তো অণু এদের তো অণুর তো কোনো প্রকৃত অস্তিত্ব নেই। এবং অণুর প্রকৃত অস্তিত্ব নেই বলে আমরা এখানে এক মোল ব্যবহার না করে এক গ্রাম সংকেত ভর, এক গ্রাম ফর্মুলা ভর বা সংকেত ভরের যে কেলাস তৈরি করতে, আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হবে, এখানে যে শক্তিটা নির্গত হবে এই শক্তিটাকেই বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। এবং এই ল্যাটিস এনার্জির মান যত বেশি হবে তত কিন্তু কেলাসটা কিন্তু তত কিন্তু স্ট্রং হবে, তত কিন্তু তার শক্তিটা কিন্তু বেশি হবে। কারণ কি, দেখো, এই ল্যাটিস এনার্জি তো ফর্মেশনের ফলে এনার্জিটা হচ্ছে। এবার তুমি যদি ল্যাটিস এনার্জিটা তুমি আরেকবার উল্টো দিকে চিন্তা করে দেখো, এই ল্যাটিস এনার্জিটা যদি তুমি এখানে প্রয়োগ করো তাহলে কিন্তু এরা আবার Na প্লাস আর Cl মাইনাস আয়নে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, মানে তুমি যদি উল্টো দিকটা চিন্তা করো। সুতরাং এই ল্যাটিস এনার্জির মানটা যত বেশি হবে তত বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে এই আয়নীয় কেলাসটাকে ভাঙার জন্য। অর্থাৎ এই ল্যাটিস এনার্জির মান যত বেশি হবে এই আয়নীয় যে কেলাস, এই কেলাসের শক্তিটাও তত বেশি হবে। এটা তোমাদের জানতে হবে। এবং এখানে যেহেতু শক্তি নির্গত হচ্ছে, এই শক্তি নির্গতটাকে আমরা এখানে প্লাস তাপ আকারে নির্গত হবে, এটা তাপ বলতে পারি, প্লাস তাপ। আর যদি এনথালপি আকারে নির্গত হয়, এনথালপি দিয়ে যদি আমরা সূচনা করি তাহলে আমাদের কি বলবো, ডেল্টা এইচ, মানে এনথালপির মানটা হচ্ছে নেগেটিভ। যদি তাপ নির্গত হয় এনথালপির মান হচ্ছে নেগেটিভ। যদি তাপ তো এক প্রকার শক্তি যদি নির্গত হয় তাহলে তার এনথালপির মানটা হচ্ছে নেগেটিভ। আর শক্তি যদি সিস্টেমে প্রয়োগ করতে হয় তাহলে এনথালপির মানটা হবে পজিটিভ, যেটা তোমরা আগেই জানো। তো এই হচ্ছে ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিতে সবসময় এখানে এক গ্রাম সংকেত ভরের কিন্তু এই কেলাসটা তৈরি হবে, তাহলে গ্যাসীয় পরমাণু থেকে।
গ্যাসীয় গ্যাসীয় আয়ন থেকে, যে এক গ্রাম সংকেত ভরের কোনো আয়ন তার যখন গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন দ্বারা সৃষ্টি হবে এবং তার ফলে যে শক্তি নির্গত হবে, সেই শক্তিটাকেই আমরা বলবো ল্যাটিস এনার্জি। এবং এখানে দেখো শক্তি নির্গত যেহেতু হচ্ছে, সুতরাং একটা কথা একদম নিশ্চিত যে এখানে এই Na প্লাস এবং Cl মাইনাস আয়ন যখন আছে, তখন এই Na প্লাস Cl মাইনাস আয়নের থেকে Na প্লাস এবং Cl মাইনাসের মানে যখন কেলাস আকারে যখন ফর্মেশন হচ্ছে, তখন কিন্তু তাদের যে স্থায়িত্বটা কিন্তু বেশি হচ্ছে। এবং দেখো স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু এনার্জি কিন্তু কম হয়ে যায়। এদের কিন্তু স্থায়িত্বটা, তাহলে এক্ষেত্রে এদের এই আয়নের স্থায়িত্বের থেকে কেলাসের স্থায়িত্বটা বেশি, এবং আয়নের স্থায়িত্ব থেকে কেলাসের স্থায়িত্বটা বেশি বলে আয়নগুলো সবসময় কেলাস ফর্মে থাকতে চায়, এবং আমরা বলছি সবাই স্থায়িত্বর দিকে দৌড়াচ্ছে। এক্ষেত্রে এদের কিন্তু স্থায়িত্ব কম, এনার্জি বেশি, এবং এনার্জি বেশি হলে যখন এখানে Na+Cl মাইনাস কেলাস সৃষ্টি করছে, তখন কিন্তু এদের কিন্তু স্থায়িত্ব বেশি হয়ে যাচ্ছে। স্থায়িত্ব বেশি হলে এদের কি হবে, এদের যে স্থায়িত্ব বেশি যদি হয়, তাহলে এদের তো স্থায়িত্বটা কম ছিল, মানে এনার্জি বেশি ছিল, আর এক্ষেত্রে স্থায়িত্ব বেশি মানে এনার্জি কম। তাহলে এদের যে অতিরিক্ত যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা কি হিসাবে নির্গত হবে, তাপ হিসাবে নির্গত হবে, এবং যে তাপ হিসাবে নির্গত হবে সেই তাপটাকেই আমরা বলবো ল্যাটিস এনার্জি। এবং ল্যাটিস এনার্জিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ল্যাটিস এনার্জিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ল্যাটিস এনার্জিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে আমরা বলবো যে ডেল্টা এইচ অর্থাৎ এনথ্যালপির মান হচ্ছে নেগেটিভ বা প্লাস তাপ। যেখানে তাপ উৎপন্ন হয় সেখানে এনথ্যালপির মান হয়ে যায় নেগেটিভ। এনথ্যালপি টার্মটা আমরা থার্মোডাইনামিকে পড়বো। এবার দেখো ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ল্যাটিস এনার্জি নির্ভরশীলতা, যে ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ল্যাটিস এনার্জি নির্ভর করে কোন কোন বিষয়ের উপর, এটা যদি তুমি করতে চাও, ল্যাটিস এনার্জি দুটো বিষয়ের উপর নির্ভর করে। ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল টু আয়নের চার্জ। ল্যাটিস এনার্জি আয়নের চার্জের প্রপোর্শনাল। যে আয়নের চার্জ যত বেশি হবে তত ল্যাটিস এনার্জি বেশি হবে। আর কি, যে দুটো আয়নের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক। দুটো আয়ন মানে কি, ক্যাটায়ন এবং অ্যানায়ন, দুটো আয়নের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক। ল্যাটিস এনার্জি দুটো জিনিসের উপর নির্ভর করে। ল্যাটিস এনার্জি হচ্ছে আয়নের চার্জের উপর নির্ভর করে। যদি আয়নের চার্জের সমানুপাতিক, যদি এখানে যে আয়নগুলো আছে এই আয়নের চার্জ যত বেশি হবে, ল্যাটিস এনার্জির মানটা কিন্তু তত বেশি হবে। আর দুটি আয়নের মধ্যে দূরত্ব, এখানে Na প্লাস আর Cl মাইনাস আয়নের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ ওই ইন্টার নিউক্লিয়ার যে দূরত্ব, অর্থাৎ আন্তঃনিউক্লিয় দূরত্ব যদি এক্ষেত্রে আন্তঃনিউক্লিয় দূরত্ব যদি বেশি হয়, তাহলে কিন্তু ল্যাটিস এনার্জির মানটা কিন্তু কম হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু মানে দূরত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে এই ল্যাটিস এনার্জির সঙ্গে। কারণ দেখো আমরা তো কুলম্বের সূত্র জানি, তো কুলম্বের সূত্রটা আমরা কি করেছিলাম, কুলম্বের সূত্র করেছিলাম যদি একটা পিসের চার্জ Q1 হয়, অন্য পিসের চার্জ যদি Q2 হয়, তাহলে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সৃষ্টি হয়, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হবে, Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, দূরত্ব স্কোয়ার দুটোর মধ্যে, আর এখানে একটা ধ্রুবক এখানে প্রয়োগ করা কে, Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এই Q1 এবং Q2 এটা ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এই Q1 এবং Q2 হচ্ছে চার্জের পরিমাণ, এবং চার্জের পরিমাণের সমানুপাতিক। এই সম্পর্ক অনুযায়ী দেখো আয়নের চার্জটা যেটা হবে, সে আয়নের চার্জটা হলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে। আর ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে কিন্তু কেলাস গঠনের প্রবণতাটাও বাড়বে, এবং কেলাস গঠনের প্রবণতা যদি বেশি হয় তাহলে কিন্তু ল্যাটিস এনার্জিটাও বেশি নির্গত হবে। আর দূরত্ব, এখানে আর মানে হচ্ছে রেডিয়াস ছিল, তো রেডিয়াস হচ্ছে দুটো আয়নের মধ্যে যে আন্তঃনিউক্লিয় যে দূরত্ব, সেই আন্তঃনিউক্লিয় দূরত্ব যত বাড়বে, দেখো এই আর এর সঙ্গে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু ব্যস্তানুপাতিক। সুতরাং এক্ষেত্রে দুটি আয়নের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে ল্যাটিস এনার্জি। দুটি আয়নের মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কিন্তু ল্যাটিস এনার্জির মান কমে যাবে, আর দুটো আয়নের মধ্যে যদি দূরত্ব কমে যায় তাহলে কিন্তু ল্যাটিস এনার্জির মান বেড়ে যাবে। তো এইটা নিয়ে কয়েকটা দেখো প্রয়োগ, দেখো যে আয়নের চার্জ নিয়ে যদি আমি প্রয়োগ করতে চাই, যেমন যদি এখানে বলে যে CaO আর NF, তো কার চার্জ বেশি, CaO না NF? দেখো প্রথমে আমার যেটা চিন্তা করতে হবে সেখানে আয়নের চার্জের কথা চিন্তা করতে হবে, যে CaO এই কেলাসটা কিভাবে সৃষ্টি হয়েছে। CaO এই কেলাসের সৃষ্টি হয়েছে Ca2 প্লাস আর O2 মাইনাস আয়ন দ্বারা সৃষ্টি হয়েছে। আর NF কেলাসটা কিভাবে তৈরি হয়েছে, Na প্লাস আর F মাইনাস দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে এখানে পজিটিভ চার্জ কত, +1,
এখানে নেগেটিভ চার্জ কত +1, এটাতে পজিটিভ চার্জ কত +2, এটাতে নেগেটিভ চার্জ কত -2। তো দেখো এখানে চার্জের পরিমাণটা কোথায় বেশি সিওতে, সিওতে কারণ দুটো পজিটিভ চার্জ দুটো নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে। আর এখানে এখানে এনএফ এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে। কোন ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে, এই Ca2+ আর O2- এর ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। এবং ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি, যে Ca2+ আর O2- খুব ভালোভাবে কিন্তু আয়নীয় কেলাসটা গঠন করতে পারবে, খুব শক্তিশালী আয়নীয় কেলাস গঠন করতে পারবে। এবং শক্তিশালী আয়নীয় কেলাস গঠন হলে তাদের যে এনার্জি রিলিজ হবে সেটাই তো ল্যাটিস এনার্জি। এবং সেক্ষেত্রে শক্তিশালী যখন কেলাস গঠন হচ্ছে এনার্জির পরিমাণটাও কিন্তু সেক্ষেত্রে খুব বেশি হচ্ছে, অর্থাৎ ল্যাটিস এনার্জির মানটাও কিন্তু সেক্ষেত্রে খুব বেশি হচ্ছে। সেই কারণে দেখো সিএও ল্যাটিস এনার্জির মানটা বেশি, যেহেতু আয়নের চার্জটা বেশি, আর এনএফ এর ল্যাটিস এনার্জির মানটা কম। এখানে সিওর যদি ল্যাটিস এনার্জি খোঁজো তাহলে এখানে কি হবে, ল্যাটিস এনার্জি যদি খোঁজো 3452.7 কেলভিন কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এটা হচ্ছে CaF2 ক্ষেত্রে, সিএও এর ক্ষেত্রে, সিএও। তো এখানে প্লাস তাপটাই এটা এনথালপি দিয়ে প্রকাশ করা হয়নি, এটা প্লাস দিয়ে প্রকাশ করা হয়েছে। আর এনএফ এর ক্ষেত্রে যদি তুমি ল্যাটিস এনার্জির মান খুঁজো, ল্যাটিস এনার্জির মান হচ্ছে 902.9 কিলোজুল পার মোল। নিশ্চয়ই তুমি বুঝতে পারলে যে আয়নের চার্জ যার যত বেশি ল্যাটিস এনার্জি তার তত বেশি হবে। আয়নের চার্জ যত বেশি তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি, ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি তত কিন্তু কেলাস গঠনের প্রবণতা তত বেশি হবে, এবং কেলাসের মধ্যে কণাগুলো খুব ভালো রকমভাবে যুক্ত থাকবে। আর ভালো রকমভাবে যুক্ত থাকবে মানে সেখানে কিন্তু তাদের স্থায়িত্ব বেশি হবে। আর স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু এনার্জিটাও কিন্তু স্থায়িত্ব যদি তাদের বেশি হয় তাহলে কিন্তু এখানে যে এনার্জিটা রিলিজ হবে সেই এনার্জি রিলিজের পরিমাণটাও কিন্তু বেশি হবে। কারণ এইখানে তো এদের স্থায়িত্ব ছিল, এদের স্থায়িত্বের থেকে এই স্থায়িত্বটা বেশি। যত বেশি স্থায়িত্ব তত এদের শক্তিটাকে, এদের মধ্যে শক্তিটাকে তত বেশি পরিমাণে কিন্তু তারা নির্গত করবে, এবং নির্গত করবে সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে এইটা দেখো, তাহলে এটা হচ্ছে আয়নের চার্জ সংক্রান্ত আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এবার দুটো আয়নের মধ্যে দূরত্ব, এই দূরত্বের একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো যদি বলে কেএফ এবং কেআই, তো কেএফ এবং কেআই, তো এদের মধ্যে এই দুটোই আয়নিক কম্পাউন্ড, তো ল্যাটিস এনার্জি সবসময় আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এবং কেএফ এবং কেআই এদের মধ্যে তুমি কিভাবে দূরত্বটা, এদের কার ল্যাটিস এনার্জিটা বেশি হবে। দেখো এক্ষেত্রে যদি তুমি চার্জ দিয়ে করো তাহলে এটারও পজিটিভ চার্জ একটা, এটারও নেগেটিভ চার্জ একটা, এটারও পজিটিভ চার্জ একটা, এটারও নেগেটিভ চার্জ একটা, সুতরাং চার্জ দিয়ে করা যাবে না। এটার ক্ষেত্রে যদি ল্যাটিস এনার্জি বার করতে হয় তাহলে দূরত্ব দিয়ে বার করতে হবে। দেখো এখানে সমান ক্যাটায়ন আছে, ক্যাটায়ন দুটোই কিন্তু K+। আর অ্যানায়নটা কি, এখানে যদি এটা যদি ভাঙে তাহলে অ্যানায়নটা কি হবে K+ আর F-, আর এটা যদি ভাঙে Ki, তাহলে ক্যাটায়ন হচ্ছে K+ আর অ্যানায়ন হচ্ছে I-। কোনটা বড়, F- না I-? টা বড়। যদি গ্রুপ 17-এ তুমি যদি দেখো তাহলে গ্রুপ 17-এ সব থেকে উপরে আছে ফ্লুরিন এবং সব থেকে নিচে আছে আয়োডিন। এবং ফ্লুরিন যেহেতু ছোট, এবং ছোট যেহেতু পরমাণু, এই পরমাণু থেকে যে আয়নটা উৎপন্ন হচ্ছে সেটা নিশ্চয়ই ছোট হবে। আর I- কোথা থেকে উৎপন্ন হচ্ছে, আয়োডিন থেকে। আয়োডিনের আকার যেহেতু বড়, সেখান থেকে যে আয়নটা সৃষ্টি হচ্ছে আয়নের আকারটা বড় হবে। আয়নের আকার যদি বড় হয় তাহলে দুটো আয়নের মধ্যে এই K+ আর I- এর মধ্যে দূরত্বটা বেশি হবে। দূরত্ব যদি বেশি হয় তাহলে ইউ এর মানটা, ল্যাটিস এনার্জির মানটা কিন্তু কম হবে, কারণ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এখানে F- এর আকার যেহেতু ছোট, তাহলে K+ আর F- এর মধ্যে দূরত্বটা, দুটো আয়নের মধ্যে যে দূরত্ব, সে আয়নের মধ্যে দূরত্ব মানে নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, আয়নের নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, সেটা কিন্তু K+ আর F- এর ক্ষেত্রে কম হবে। এবং কম যদি হয় তাহলে কিন্তু দুটো আয়নের মধ্যে দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু ল্যাটিস এনার্জির মানটা বাড়বে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা কিন্তু আছে। সুতরাং এখানে কেএফ এর ল্যাটিস এনার্জি কেআই এর ল্যাটিস এনার্জির থেকে বেশি হবে। এখানে তোমাদের বইতে কিছু মান দেওয়া আছে যে কেএফ এর ল্যাটিস এনার্জির মান হচ্ছে 802.6 কিলোজুল কেএফ এর ক্ষেত্রে, এবং কেআই এর ল্যাটিস এনার্জির মান হচ্ছে 635.4 কিলোজুল পার মোল। এটা হচ্ছে 802 পয়েন্ট সামথিং আর এটা হচ্ছে 635.4। সুতরাং নিশ্চয়ই কেএফ এর ল্যাটিস এনার্জির মানটা বেশি। সুতরাং দেখো এই ক্ষেত্রে ল্যাটিস শক্তির আরো কিছু ক্রম আছে, সেই ক্রমটা তোমরা একটু খেয়াল করবে। যেমন ধরো এই ক্ষেত্রে যদি আমরা এটা করি LIF NAF, LIF NAF, তারপরে কি RB KF, LIF NAF KF, KF RBF এবং CSF RBF এবং CSF। দেখো এইটাতে ক্যাটায়ন সৃষ্টিকারী যে মৌলগুলো সেগুলো কোথায় কত নম্বর গ্রুপে আছে, 1 নম্বর গ্রুপে।
কারণ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা কিন্তু 1 নম্বর গ্রুপের মৌল। তো 1 নম্বর গ্রুপের মৌল বললে এক্ষেত্রে ক্যাটায়ন যেটা সৃষ্টি হবে সেটা কিন্তু 1 চার্জযুক্ত ক্যাটায়ন সৃষ্টি হবে, কারণ এদের যোজ্যতা হচ্ছে 1, অর্থাৎ একটা ইলেকট্রন এরা ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে এদের ক্যাটায়ন সৃষ্টি হবে 1। সুতরাং এক্ষেত্রে ক্যাটায়নের পরিমাণটা সবার ক্ষেত্রেই +1 -1, ক্যাটায়ন হচ্ছে +1 আর সবার ক্ষেত্রে এফ এফ যেহেতু আছে অ্যানায়নটা হচ্ছে -1। সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা ল্যাটিস এনার্জির তুলনা করবো, ল্যাটিস এনার্জির তুলনা কিন্তু আয়নের চার্জ দিয়ে হবে না, কি দিয়ে হবে? দুটো আয়নের মধ্যে দূরত্ব দিয়ে হবে। দুটো আয়নের মধ্যে দূরত্ব আমরা কার দিয়ে বার করবো? দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এর মধ্যে সব থেকে বড় হচ্ছে সিজিয়াম, কারণ গ্রুপের ওপর থেকে যদি নিচের দিকে আসো তাহলে কিন্তু পরমাণুর আকার বাড়ে, আর পরমাণুর যদি আকার বাড়ে সেই পরমাণু থেকে সৃষ্ট আয়নের কিন্তু সাইজটা বাড়বে, এবং আয়নের যদি সাইজ বাড়ে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্বটা সেটাও কিন্তু বেশি হবে, আর ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যদি দূরত্ব বেশি হয় তাহলে কিন্তু ল্যাটিস এনার্জির মানটা কমে যাবে, অর্থাৎ যার যত সাইজ বেশি তার তত ল্যাটিস এনার্জি কম। সুতরাং এখানে সিএসএফ এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জির মান সব থেকে কম হবে, তারপর হবে আরবিএফ, তারপর হবে কেএফ, তারপর হবে এনএফ। আর লিথিয়াম ক্লোরাইডের যেহেতু লিথিয়ামের সাইজ সব থেকে ছোট বলে, আর ফ্লুরিনেরও সাইজ, কারণ এখানে সবগুলি ফ্লুরিন আছে, তাহলে লিথিয়ামের সাইজ দিয়ে কম্পেয়ার হবে, যে লিথিয়ামের সাইজ যেহেতু সব থেকে ছোট তাহলে লিথিয়াম আর ফ্লুরিনের মধ্যে দূরত্ব সব থেকে কম হবে, এবং লিথিয়াম ফ্লুরিনের মধ্যে দূরত্ব যদি সব থেকে কম হয় তাহলে কিন্তু ল্যাটিস এনার্জির পরিমাণটা সব থেকে বেশি হবে। কারণ দেখো দূরত্ব যত কম হবে তত তো তারা কম্প্যাক্টনেসটা তাদের মধ্যে বেশি হবে, এবং কম্প্যাক্টনেস বেশি হলে সেই কেলাসটার শক্তি খুব বেশি হবে, আর শক্তি যখন ওই কেলাস ফর্মেশনের যে শক্তি নির্গত হচ্ছে সেটাই তো ল্যাটিস এনার্জি, সুতরাং ল্যাটিস এনার্জির পরিমাণটা সেক্ষেত্রে কিন্তু বেশি হয়ে যাবে। সুতরাং ল্যাটিস এনার্জি দুটো জিনিসের উপর নির্ভর করে, আয়নের চার্জ এবং দুটো আয়নের মধ্যে দূরত্ব। তো ল্যাটিস এনার্জির আয়নের চার্জ যত বেশি হবে তত কেলাস কম্প্যাক্টনেস বাড়বে, আর দুটো আয়নের মধ্যে দূরত্ব যত কম হবে তত কেলাসের কম্প্যাক্টনেস বাড়বে, এবং কেলাসের কম্প্যাক্টনেস অর্থাৎ ক্লোজ প্যাকিং যত বাড়বে কেলাসের মধ্যে ওই আয়নের, তত কিন্তু সেই কেলাসের শক্তি বেশি হবে, আর কেলাসের শক্তি যত বেশি হবে তত কিন্তু এখানে তাপটাও বেশি নির্গত হবে। তোমাদের কিন্তু মাথার মধ্যে এটাও রাখতে হবে, এই যে তাপটা কেলাসের শক্তিটা যত বেশি হবে তত কিন্তু তাপটা বেশি নির্গত হবে, এবং এই তাপটা কিন্তু আমি ল্যাটিস এনার্জি বলছি। তুমি উল্টো দিকে চিন্তা করে দেখবে, এই তাপটা প্রয়োগ যদি এই NaCl ক্লাসে করা হয় তবে এই NaCl ক্লাসটা কিন্তু Na প্লাস আর Cl মাইনাস আয়নে বিভক্ত হয়ে যাচ্ছে, তুমি উল্টো দিক থেকে যদি চিন্তা করো, তাহলে এই তাপের পরিমাণটা যত বেশি হবে তত বেশি তাপ লাগবে এই NaCl কেলাসটাকে ভেঙে আবার এদের Na প্লাস আর Cl মাইনাস আয়নে পরিণত করতে। সুতরাং এই ক্ষেত্রে যত বেশি তাপ নির্গত হবে তত কিন্তু NaCl এর কেলাসের স্থায়িত্ব, তত কেলাসের স্থায়িত্ব, এখানে NaCl হতে পারে, অন্যান্য CH3 হতে পারে, যে কোনো আয়নিক কম্পাউন্ড হতে পারে, তত কেলাসের স্থায়িত্ব কিন্তু বেড়ে যাবে। এটা তোমরা ভালো করে করবে। তাহলে এই জিনিসটা আমরা করলাম, কিন্তু দেখো দুটো ব্যতিক্রমও এখানে আছে, যে ব্যতিক্রমও আছে, তো আমরা এটা তো করেছি, যেমন ধরো এটা তো আমরা করলাম, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো MgCO3, ল্যাটিস এনার্জির কিছু ব্যতিক্রম আছে, MgCO3, CaCO3, CaCO3, SrCO3, স্ট্রনসিয়াম কার্বনেট, এবং তারপরে হচ্ছে BaCO3। তো এটার মধ্যে যদি তুলনা করো তাহলে কি হবে? দেখো এটার মধ্যে যদি ল্যাটিস এনার্জি এই চারটে, এগুলো এই ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এগুলো কোন গ্রুপের মৌল? এগুলো হচ্ছে গ্রুপ 2 এর মৌল, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সাইজ সব থেকে ছোট কার? সাইজ সব থেকে ছোট হচ্ছে ম্যাগনেসিয়ামের, কারণ দেখো এখানে ক্যাটায়ন হচ্ছে Mg2+ বা Ca2+, Sr2+, Ba2+, এগুলো হচ্ছে ক্যাটায়ন, মানে এগুলোর দ্বারাই কিন্তু MgCO3 কিভাবে সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে Mg2+ আর CO3 2- দ্বারা সৃষ্টি হয়েছে, CO3 2- এই MgCO3 সৃষ্টি হয়েছে, যেমনি CaCO3 কিভাবে সৃষ্টি হয়েছে? Ca2+ আর CO3 2- দ্বারা। সুতরাং এখানে দেখো, এখানে Mg2+ আর CO3 2- এখানে দুটোরই চার্জ কিন্তু, Mg যদি চার্জ করছে, Mg আয়নটার চার্জ কি? +2, আর CO3 আয়নটার চার্জ হচ্ছে -2। তো এখানে যেহেতু কার্বনেট আছে, কার্বনেটটাকে আমি কমন অ্যানায়ন ধরছি, কিন্তু তাহলে কমন অ্যানায়নটা যদি ধরি, মানে এখানে যদি ম্যাগনেসিয়াম কার্বনেট CO3 দুটোর ক্ষেত্রেই চার্জ দ্বারা তুলনা করা যাবে না, কারণ সবার ক্ষেত্রেই প্লাস চার্জ, এখানে +2, এখানে -2, ক্যালসিয়ামের ক্ষেত্রেও +2, এখানে -2, স্ট্রনসিয়ামের ক্ষেত্রেও +2 -2, বেরিয়ামের ক্ষেত্রেও +2 -2।
এই ক্ষেত্রে কিন্তু চার্জ দ্বারা করা যাবে না, কারণ সবারই চার্জ হচ্ছে সমান। তাহলে কি দ্বারা দেখতে হবে? তাহলে কিন্তু দেখতে হবে দূরত্ব দ্বারা। তা দূরত্বের মধ্যে কোনটা কমন? দেখো অ্যানায়নটা কিন্তু এখানে কমন, দুটোরই সবগুলো কিন্তু অ্যানায়নটা আছে। অ্যানায়নটা যদি কমন থাকে তাহলে কী দ্বারা দেখতে হবে? ক্যাটায়নটার সাইজ দেখতে হবে। তো ক্যাটায়নের সাইজ সব থেকে বেশি কার? ক্যাটায়নের সাইজ সব থেকে বেশি হবে গ্রুপের ওপর থেকে নিচে যে মৌলটা থাকবে বেরিয়াম। তো বেরিয়ামের যেহেতু গ্রুপের সব থেকে নিম্নে আছে 2 নম্বর গ্রুপের, তাহলে বেরিয়ামের সাইজ সব থেকে বেশি। আর বেরিয়াম থেকে আয়নের সাইজটাও সব থেকে বেশি হবে। আর সাইজ যদি সব থেকে বেশি হয় তাহলে তাহলে যে ল্যাটিস এনার্জির মানটা সব থেকে কম হবে। তাহলে এইটা হওয়া উচিত আগের বারের মতোই, এইটা কিন্তু হওয়া উচিত যে সাইজ সব থেকে বেশি হচ্ছে বেরিয়ামের। আর বেরিয়ামের সাইজ যদি বেশি হয় তাহলে বিএ এবং সিও3-র মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাও কিন্তু দূরত্বটাও বেশি হবে সব থেকে বিএ সিও3। এবং দূরত্ব যদি বেশি হয়, আয়নগুলোর মধ্যে দূরত্বের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে হচ্ছে ল্যাটিস এনার্জি আছে, তাহলে দূরত্ব যদি বেশি হয় তাহলে ল্যাটিস এনার্জির মানটা কিন্তু কম হবে। সুতরাং সেক্ষেত্রে বিএসিও3টার ল্যাটিস এনার্জির মানটা কম হওয়া উচিত। এবং যেহেতু এমজিসিও3 এমজির যেহেতু আকারটা যেহেতু সব থেকে ছোট, তাহলে এমজিসিও3 যে ল্যাটিস এনার্জির মানটা সব থেকে বেশি হওয়া উচিত, কারণ এমজি আর সিও3, Mg2+ আর CO3 2- আয়নের মধ্যে দূরত্ব সব থেকে কম কার? সব থেকে কম হচ্ছে এমজিসিও3 এই কেলাসটার। তাহলে এই কেলাসটার যদি দূরত্ব সব থেকে কম হয় তাহলে এদেরই ল্যাটিস এনার্জির মানটা সব থেকে বেশি হওয়া